ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বাবা, এমনই আশঙ্কা প্রতিবেশী এবং এলাকাবাসীর। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত চাম্পলাই এলাকার 61 বছরের মনোরঞ্জন জমাতিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিজ ঘরে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ, তার ছেলে দা দিয়ে হামলা করেছিল। ঘটনার পর ছেলেটি পালিয়ে যায়। প্রথমে নাকি মনোরঞ্জন জমাতিয়ার স্ত্রী এই ঘটনাটি দেখে চিৎকার দিয়েছিলেন। প্রতিবেশীরা যখন তাদের বাড়িতে আসছিল তখনই ছেলেটিকে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনাটা 6টা আগস্ট 6:30 এর মধ্যে কোনো কার্যক্রম শুনছি না, কিছু শুনছি না। হঠাৎ করে বৌদি চিল্লাইছে, ওই কাইতে লাগছে মা মরছে। এত বড় আওয়াজ শুনে আমি এখানটা ফাল দিয়া গেছে পরে একেবারে পরে রয়েছে কবাইয়া ফ্লোরা ভাগিয়ে গেছে। আমি ও ফ্লোরাও দেখছি না, তোটুকুই আর কি, এর বেশি আমি জানি না। যে বেড়া কবাইছে বাটি যাবি হেলে ছেলে। উদয়পুরের জগন্নাথ দিঘির পূর্ব দিকে রাস্তার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়। দমকল বাহিনী রাস্তা থেকে ওই যুবককে পড়ে থাকতে দেখে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মানে একটা খবর আছে আমরা অফিসে, যেখানে একটা লোক পড়ে রয়েছে। সামনে গেলাম, গিয়ে দেখি একটা লোক একটা গাড়ির সাইডে পড়ে রয়েছে। কোন জায়গায় বলো? এটা হচ্ছে জগন্নাথ দিঘির ইস্ট পার্ক, ফায়ার সার্ভিসটা একটু সামনে। 3:30 নাগাদ একটা মৃত দেহ নিয়ে আসা হলো। ফায়ার ব্রিগেড নিয়ে এসেছে, বললো যে জগন্নাথ দিঘির পার পেশেন্টকে পাওয়া গেছে রাস্তায় মানে শোয়া অবস্থায়। তারা নিয়ে এসেছে। এখানে আসার পর এক্সামিনেশন করে দেখা গেল যে পেশেন্টের পালস বিপি নেই। ইসিজি করার পর দেখা গেল যে পেশেন্ট অলরেডি মৃত। খুনের অভিযোগের 3 ঘন্টার মধ্যে 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল শান্তিরবাজার থানার পুলিশ। জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকার রেশমি বেগমের বিয়ে হয় কার্মি বাজারের বাসিন্দা মাসুদ মিয়ার সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সাংসারিক ঝামেলা শুরু হয়। এর মধ্যে শুক্রবার রেশমিকে অসুস্থ অবস্থায় শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে আনার আগে মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে মৃতার স্বামী, শ্বশুর এবং ভাসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্বামী মাসুদ মিয়া এবং ভাসুর ইনু মিয়াকে উদয়পুর থেকে গ্রেফতার করে পুলিশ। আমার বোন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রেগার কাম, ওই মানুষের হাজিরা কাম ওইটি করিয়া আমার বোন বাগনিটারের মানুষ করিয়া বিয়ে সাথে দিয়েছে। আগেও তারা আগেও এই মাসে টর্চারিং আগেও করছে। আমরা নিজেরা মধ্যে এটা মেনটেন করছি। কিন্তু এখনকার একবারে মাইরা লাইছে, তারা আমরা না জানায় তারা মেনটেন করে চলেছে। তারা সামলাই লেবে নিজেরা। এটা কি হয়? চাইতেছি এটার বিচার হোক, উনি আসামিদের বিচার হোক। আমরা চাইতেছি বিচার হোক। তার ভাগ্নি রেশমিনা বেগম 4-1.5 বছর আগে বিয়ে হয়েছিল জনৈক মাসুদ মিয়ার সাথে। তো গতকাল রাত্রে, আজকে সকালবেলা তারা খবর পায় যে গতকাল রাত্রে তার মৃত্যু হয়েছে এবং তাকে টাকানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো সে ওখানে মৃত অবস্থায় আছে। এরপর তারা আমাদের কাছে কমপ্লেন করে যে তাদের বিশ্বাস যে তার স্বামী মাসুদ মিয়া এবং ভাসুর ইনু মিয়া এবং শ্বশুর আব্দুল বাদশাহ এরা এই ঘটনায় যুক্ত। 21 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারকে সময় বেঁধে দিল জাস্টিস ফর 10,323 টিচার্স সংগঠনের নেতারা। তারা শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান, এই সময়ের মধ্যে রাজ্য সরকার কোনো সাড়া না দিলে তারা 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযানে নামবেন। চাকরিচ্যুত শিক্ষকদের রাজ্য সরকারের প্রতি আহ্বান, তারা যেন 21 সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে। চাকরিচ্যুতদের আশ্বস্ত করুক সরকার, তাদের প্রতি ইতিবাচক হোক। ইতিমধ্যে প্রায় 70 জনকে তারা হারিয়ে ফেলেছেন। যতদিন না পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, সবাইকে মানসিক অশান্তি নিয়ে থাকতে হবে। বর্তমান রাজ্য সরকার 2-3 দিনের মধ্যেই 10,323 সম্পর্কে একটা পজিটিভ রেসপন্স এবং একটা পার্মানেন্ট সলিউশনের একটা বিজ্ঞপ্তি তারা ঘোষণা করবেন।
করবেন বলে তারা আশ্বস্ত করেছিল, কিন্তু আজকে 10 তারিখের পরে প্রায় 8-9 দিন অতিক্রান্ত হয়ে গেল। রাজ্য সরকার কোনো আমাদের সম্পর্কে রেসপন্স, কোনো পজিটিভ কোনো বিজ্ঞপ্তি করেনি, যার কারণে আমরা আজকে আবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়ে দিতে চাই যে আমরা আগামী 23 সেপ্টেম্বর আমরা বিধানসভা মহাকরণ অভিযান আমরা করব। যদি 21 সেপ্টেম্বরের মধ্যেই রাজ্য সরকার আমাদের সম্পর্কে কোনো পজিটিভ রেসপন্স ঘোষণা যদি না করে, আমরা 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযান আমরা করব। রাজ্যে একজন স্বাস্থ্য দপ্তরের একজন মন্ত্রী রাখার বিষয়টি এবার সিপিআইএম এর তরফ থেকে উঠে এসেছে। শুধু তাই নয়, তারা রাজ্য সরকারের নিজস্ব হেলিকপ্টার ক্রয় নিয়েও সমালোচনা করেছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। পাশাপাশি বলেন, মুখ্যমন্ত্রীর চড়ার জন্যই নাকি অর্থ সংকটের মধ্যে নতুন হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের একজন মন্ত্রী থাকবেন পরে নিয়মিত সেগুলো দেখাশোনা করতে পারেন। এরা জানি না এরা তো কি করবে, এদের তো কোন রকম যে হেলথ এই সমস্ত ক্ষেত্রে নেই। এখন দেখলাম যে অর্থের অভাব, তার মধ্যে প্রচুর অর্থ খরচ করে তাদের মুখ্যমন্ত্রীর চলার জন্য আবার হেলিকপ্টার দিচ্ছে। তার নাকি প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই তো এদের দায়বদ্ধতা জনগণের প্রতি। সংগঠন একত্রিত শক্তি, যদি আলাদা আলাদা ভাবে শক্তি প্রকাশিত হয় তাহলে সাংগঠনিক শক্তি প্রকাশিত হবে না, তাতে ব্যক্তি শক্তি প্রকাশিত হবে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার বনমালীপুর মণ্ডলে অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে কার্যকর্তাদের বোঝানোর চেষ্টা করেন যে কোনো সংগঠন কিংবা দলের জন্য সংগঠন শক্তিশালী হওয়া কতটা প্রয়োজন। সংগঠন একত্রিত শক্তি যখন একমুখী হয়ে বেরোয় তখন শক্তির বহিঃপ্রকাশ। শক্তি আছে আমাদের, যদি আলাদা আলাদা ভাবে আমাদের শক্তিগুলি প্রকাশ করি, সাংগঠনিক শক্তি প্রকাশিত হবে না, ব্যক্তি শক্তি প্রকাশিত। আমরা বাংলাতে একটা প্রবাদ আছে, আদা ব্যাপারী জাহাজের। সংগঠন খুব প্রয়োজন। এমন কোন বিষয় আমরা আলোচনা সমালোচনা করব না যে আলোচনা সমালোচনার লাভ বা লোকসান যেই বিষয়ে বলছি বা যে ব্যক্তির বিষয়ে বলছি তার কাছে যদি পৌঁছে যেতে পারি তবে আপনার আলোচনা সমালোচনার সার্থকতা আসবে। আর যদি পৌঁছে দিতে না পারি তো মনে রাখবেন সবচেয়ে বেশি লোকসান আপনার করেছে। একদিকে মাস্ক ব্যবহারের প্রতি সাধারণ নাগরিকদের সচেতন করার জন্য কড়া মনোভাব, আর অপরদিকে একটি হল ঘরে 400-500 মানুষের ভিড় জমানো, এই দুটো চিত্র রাজ্যের বর্তমান অবস্থাকে বুঝিয়ে দিচ্ছে। আগেও বহুবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিভাবে সামাজিক দূরত্বকে শিখিয়ে তুলেছেন তা প্রমাণিত হয়েছে, কিন্তু তাতে কারোর কোনো হেলদোল নেই। আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী এনসি দেববর্মার এবং মঙ্গল দেববর্মার উপস্থিতিতে করবুকে তাদের দলের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অনেক নতুন ভোটার আইপিএফটিতে যোগদান করেন, কিন্তু তাই বলে এই সময়ে এত সংখ্যক মানুষের ভিড় জমানো কতটা যুক্তিসঙ্গত তা প্রশাসনিক কর্তারাই ভালো করে বলতে পারবেন। রাজনৈতিক নেতা নেত্রীরা এই পরিস্থিতি নিয়ে কতটা চিন্তিত তা এই দিনের সভার চিত্র দেখলে আর কিছুই হয়তো বলার প্রয়োজন নেই। IPFT party for the solidarity to fight together in a democratic manner for achieving our ultimate goal tomorrow. 21 সেপ্টেম্বরের বন্ধের জন্য কংগ্রেস নেতারা সারা রাজ্যে প্রচার করছেন। বীরজিৎ সিনহা শনিবার উদয়পুরে যান সেখানকার মানুষকে বন্ধের প্রতি সমর্থন জানানোর আহ্বান করতে। তিনি দলীয় নেতাদের সাথে বৈঠকও করেন। পরে সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য সরকার এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, রাজ্যের মানুষের মনে ভয় কাবু করেছে। তিনি মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া নিয়েও সমালোচনা করেন। এরকম বলাটা ঠিক নয়। ভারতবর্ষে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে সরকারি অনুষ্ঠানে
সংবাদ মাধ্যমকে হুঁশিয়ার করে না, এটা নিয়ম নয়। এরপরে দুইজন সাংবাদিক ওনার বক্তব্যের 24 ঘন্টার মধ্যে সিরিয়াস আক্রান্ত, এটাও আমাদের ডিমান্ডের মধ্যে আছে। এরপরে ত্রিপুরার যুবকদের, বেকার যুবতীদের চাকরি সুনিশ্চিত করা। যুদ্ধকর পরিস্থিতির মধ্যে রাজ্যের মানুষ বাস করছে, সর্বস্তরের মানুষ। তার জন্য মানুষের কিছু ক্ষতি হতে পারে, ক্ষতি তো যা হইবার হয়ে গেছে। সরকারকে ঘুম ভাঙানোর জন্য, সরকারকে চাপ সৃষ্টি করার জন্য এই বনটা আমরা ডাকতে বাধ্য হয়েছি। রেশন দোকানে চোরেদের হানা ঘটনা খোয়াই বাজলবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে দোকানের পেছনে দরজা এবং দেওয়াল ভেঙে প্রবেশ করে চোরের দল। 10টি চালের বস্তা চুরি হয় বলে জানানো হয়। শনিবার সকালে রেশন ডিলার দরজা খুলতে ঘটনা লক্ষ্য করেন। বাইজলবাড়ি পুলিশ ফাঁড়িতে জানানো হলেও দীর্ঘক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ। ঘটনা জানিয়ে খোয়াই খাদ্য দপ্তরে অবগত করা হয় ঘটনাটি। এই ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। থাকি আমার শালা বই, যখন আমরা দুজনে চালাই নখন আসি হেল্পার, ওই আজকে রাত্রে 18টার না এই রাত্রে পিছনের দরজা ভাঙিয়া 8-10 বস্তার মতো চাল চুরি করে লয়ে গেছে। ফাঁকা যে কেমনি ভাঙছে, এটা ফাঁকা দরজা পেল কাঠের দরজা, এটা ফাঁকা যে ভাঙিয়া যে কেমনি জানি কাঠের দরজা উঠাইয়া এটা গিয়া ঢুকিয়া চাল হয়ে গেছে। ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি তো থানায় গিয়া জানাইছি, এখনো থানায় আইসে না। এখনো পরিবারের লোকজন থাকা সত্ত্বেও ক্লাবে আশ্রয় নিয়েছেন এক বৃদ্ধ। লালু ঋষিদাসের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই, তার ছেলেরা তাকে ভরণ পোষণ দিচ্ছে না। মহাত্মা গান্ধী ক্লাবের বারান্দায় গত 8 থেকে 9 মাস যাবৎ তিনি পড়ে থাকলেও কোনো সামাজিক সংস্থা কিংবা বৃদ্ধাশ্রম তাকে গ্রহণ করেনি। ক্লাব কর্মকর্তা নাকি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কেউই সাহায্য করেনি। তাই পুনরায় ক্লাবের তরফ থেকে আহ্বান জানানো হয় ওই বৃদ্ধকে সাহায্য করতে কোনো সংস্থা যেন হাত বাড়িয়ে দেয়। এখানে আমাদের এই পাড়ার একজন শ্রমজীবী মানুষ লালু ঋষিদাস, আপনারা দেখছেন, উনি আমাদের ক্লাবের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন। ওনার কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি নাই, আর এখন তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। ওনার যে ছেলেরা আছে, ছেলেরাও ওনাকে ভরণ পোষণ দেয় না। তো এই নিরুপায় হইয়া মানে আমাদের ক্লাবের বারান্দায় আশ্রয় নিয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে কোনো এনজিওর মাধ্যমে কোনো বৃদ্ধাশ্রমে ওনাকে স্থানান্তরিত করা হয়, কিন্তু এখন অবধি দুর্ভাগ্য আমাদের কোনো এনজিও আমাদের আবেদনের সাড়া দিয়ে দিচ্ছে না। আমি মহাত্মা গান্ধী ক্লাবের পক্ষ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে যত এনজিও আছে সবার কাছে বলতে চাই, এই বৃদ্ধ অসহায় মানুষটার একটা বাঁচার ব্যবস্থা করার জন্য। বিশালগড়ের অফিস টিলা শ্রমিক কলোনিতে বিদ্যুৎ নিগম কর্মীরা হুকলাইন বিরোধী অভিযান চালাচ্ছে। যাদের বাড়ি থেকে হুকলাইন উদ্ধার হয়েছে তাদের নোটিশ দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের জরিমানা করা হয় এবং হুকলাইন ব্যবহার করে যেসব বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা হচ্ছিল সেগুলো বাজেয়াপ্ত করেন নিগম কর্মীরা। তারা জানান এই ধরনের অভিযান তারা জারি রাখবেন। ঘটনা হয়েছে, আমরা হুকলাইন ভিজিলেন্সে বাইরে হয়েছিলাম, আর ওখানে এই রাত পাইলাম এই শুক্লাল নাম বাড়ির মালিক নাম, তাই হুকলাইন কইরা এই কাঠের মিস্ত্রি করতেছিল ইউজ। তো সেই ক্ষেত্রে আমরা হুকলাইন দইরা কালার টিভি সিজ করছি তাই বাইর থেকে, আর ফাইন ধরা হয়েছে 7 দিন। নোটিশের মধ্যেই লেখা আছে ফাইন নোটিশের মধ্যে যে 7 ডেজ 7 দিনের মধ্যে অফিসের লোকে যোগাযোগ করতো, আর না হয় অফিসিয়াল কেস। ফের পথ দুর্ঘটনায় আহত এক পথচারী। শনিবার এডিনগর থানার অন্তর্গত ত্রিবেণী সংঘ এলাকায় যান দুর্ঘটনার শিকার হয় এক যুবক। তার নাম চিন্ময় আচার্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান এবং বেপরোয়া গতিতে যান চলাচল এই ঘটনাগুলোর জন্য দায়ী বলে মন্তব্য করেন স্থানীয়রা। ও
বাড়ির থেকে আইতেছে অফিসে যাবো আর কি। তো অফিসে যাওয়ার আগে তো মাঠে গেছিলো, বাড়ি থেকে অফিস থেকে ও দাদাভাইয়ের সাথে ব্যাংকে কাজ আসলো একটু। তো ওখান থেকে আসার সময় আপনি বাইক নিয়ে আইতেছে, রাস্তার মিডলে একজন ট্রেনে সাইকেল নিয়ে বোধহয় বাড়িতে যেতেছিল, হঠাৎ করে মিডল ট্রেনে সাইকেলটা ঘুরে নিছে, ঘুরানে ও স্পিড কন্ট্রোল করতে পারছে না, ট্রেনের বাঁচানোর লিগা এত আইতেছে। তো ট্রেনের বাচ্চা দিকে ও অ্যাক্সিডেন্ট করছে আর কি। কোন জায়গা দিয়েছে ঘটনা? এডিনগর ত্রিবেণী সম্ভব। 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ান বাবুল দাস গোকুলনগর টিএসআর ক্যাম্পে কর্মরত। নির্জনতার সুযোগে মেয়েটিকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে তার সাথে পাশবিকতার চরিতার্থ করে বলে অভিযোগ। কাউকে জানালে ভয়ানক পরিণতি হতে পারে বলে হুমকি দেওয়ায় ভয়ে শুরুতে কাউকে কিছু বলেনি নিগৃহীতা। পরে শারীরিক অসুস্থতার লক্ষ্য করায় পাশের বাড়ির একটি মেয়েকে জানায়। তারপর খবর জানানো হয় চাইল্ড লাইনে। শনিবার চাইল্ড লাইনের সহযোগিতায় বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ কি ভূমিকা পালন করে সেদিকে তাকিয়ে সবাই। আমরা চাইছি যাতে যে বাচ্চাটার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে ওনার যাতে উপযুক্ত শাস্তি হয়, তার জন্য আমরা বাচ্চাটাকে সাপোর্ট করছি, বাচ্চার ফ্যামিলিকে পিএসএ নিয়ে এসেছি যাতে ওরা সুস্থভাবে একটা করতে পারে। ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ওত পেতে বসে পুলিশ সুপার এবং কদমতলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী রাত প্রায় 11টা নাগাদ ঝেড়ঝেড়ি নাকা পয়েন্টের দিকে এক যুবক 2টো কন্টেনারে করে 45 গ্রাম ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে আসছিল। সন্দেহ হতেই তাকে আটক করে তার কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকা হবে বলে জানানো হয়। ধৃতের নাম বাবলু দাস, বাড়ি আসামের বাজারিয়াছড়া গ্রামের লোয়ার পোয়া এলাকায়। তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে পুলিশ। লোয়ার পোয়া আসাম থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে অ্যারাউন্ড 45 গ্রাম পাওয়া গেছে ব্রাউন সুগার। তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো পিকুলিয়ার যেটা সেটা হলো সে পায়ে হেঁটে এই রাত্রেবেলা পায়ে হেঁটে আসামের বর্ডার ক্রস করে ত্রিপুরাতে মাল বিক্রি করতে এসেছিল। তো তাকে ধরা হয়েছে। গতকালকে আমরা ধরেছি। সেই কেসটা তো পায়ে হেঁটে বর্ডার ক্রস করেছিল। এখন দেখা যাচ্ছে এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, যে বর্ডারটা যেটা আছে বর্ডারটাকে পায়ে ক্রস করে ত্রিপুরাতে নেশা সামগ্রীগুলি নিয়ে আসছে। তা আমরা সতর্ক আছি। উত্তর ত্রিপুরার যে জনগণ আছে ওনারা সাহায্য করছেন। আশা করি ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে সামনের দিনে আমরা ড্রাগের যে একটা প্রভাব চলছে উত্তর ত্রিপুরাতে সেটাকে আমরা বন্ধ করতে পারবো। রাজ্যে 73% ছাত্রছাত্রীর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। সেই জায়গায় অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বৃহদাংশের পড়ুয়ারা। এই অবস্থায় সমস্ত ক্লাসের পঠন পাঠন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে, নয়তোবা সমস্ত ছাত্রছাত্রীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিনামূল্যে সরবরাহ করতে হবে। করোনা পরিস্থিতিতে সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফি মুকুব করতে হবে ইত্যাদি 8 দফা দাবি নিয়ে গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয় সিপিআইএমএল এর নেতৃত্ব। দাবিগুলো যৌক্তিকতা নিয়ে পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ডেপুটেশন প্রদানকারীরা। 21 নম্বর আর্টিকেলে সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার। কাজে শিক্ষার অধিকার কোনোভাবে খর্ব করা চলবে না। শিক্ষাকে সার্বজনীন করতে হবে, সরকারিভাবে মুক্ত শিক্ষানীতি চালু করতে হবে। অনলাইন শিক্ষা যেটা আমাদের রাজ্যে এবং আমাদের দেশে অবাস্তব। আজকে 73% মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, ইন্টারনেট পরিষেবার কোনো ব্যবস্থা নেই, অথচ অনলাইন শিক্ষা চালু করা হয়েছে। অনলাইন শিক্ষায় আবার দেখা গেছে যে সেখানে অর্থের বিনিময়ে অনলাইন শিক্ষা চালু করা হচ্ছে। কাজে অনলাইন শিক্ষাটাকেও আজকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে। অর্থের বিনিময়ে অনলাইন শিক্ষা চলবে না। আর অনলাইন শিক্ষা অবাস্তব, এটা বাতিল করতে হবে। সার্বজনীন মুক্ত শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডিএসও। এদিন শিক্ষা ভবনের সামনে সংগঠনের নেতাকর্মীরা মূলত সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা দূর করার দাবিতে বিক্ষোভ দেখায়। তারা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দিয়েছে। কলেজগুলোতে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়েও তারা ক্ষোভ জানিয়েছেন। বিভিন্ন ছাত্রছাত্রীরা নিজ এলাকার কলেজে ভর্তি না হতে পেরে আপনার দূরবর্তী যে কলেজগুলো সেখানে ভর্তি প্রক্রিয়া তারা তাদের SMS করেছে যে সেখানে তারা ভর্তি নির্বাচিত হয়েছে। কলেজগুলিতে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যক্ষ এবং অধ্যাপক নিয়োগ করতে হবে। কলেজগুলিতে প্রতিটা বিভাগের
অনার্স কোর্সের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং করোনার এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভর্তির ফি সহ কোনো ধরনের ফি যেন নেওয়া না হয়, সম্পূর্ণ ফি যেন মকুব করা হয় এবং এই কলেজগুলিতে নিজস্ব এলাকার যে কলেজগুলো সেখানে যাতে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পায় তা যেন গ্যারান্টি করে উচ্চশিক্ষা দপ্তর। মাস্কের প্রতি জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শনিবারও প্রশাসনিক অভিযান চলে। সারা রাজ্যে এদিনও পুলিশ কর্মীরা মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া নাগরিকদের জরিমানা করেছেন। তবে এদিন অনেক জায়গায় দেখা গেছে পুলিশ কর্মীরা জনসাধারণকে মাস্ক দিচ্ছে বিনামূল্যে। আমরা কোভিড যখন থেকে আমাদের বিশ্ব এই মহামারী শুরু হয়েছে, সারা ভারতের সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যেও যে মাস্ক নিয়ে যে বিভিন্ন সময় সার্কুলার বেরিয়েছে তাকে এনফোর্সমেন্ট করার জন্য এবং লোকেদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য প্রায়শই আমরা বিভিন্ন বাজার, দোকান এবং বিভিন্ন শপিং মল এবং রাস্তাঘাট সব জায়গাতেই আমরা ঘুরে বেড়াচ্ছি। 18 এবং 19 আমাদের রাজ্য সরকার মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসাবে ঘোষণা করেছেন। এই 2 দিন মূলত অন্যান্য দিনের মতনই আমরা সকালে এবং বিকালে 2 দফায় আমরা বেরোচ্ছি এবং আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি। যেখানে যেখানে সতর্কতার কিছুটা দেখা যাচ্ছে যে অবহেলা লোক করছে সেখানে ফাইন এনফোর্সমেন্ট করা হচ্ছে 200 টাকা করে। তা আমাদের জনগণের উদ্দেশ্যে একটাই আমাদের বক্তব্য জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে যে আপনারা যখনই সার্বজনীন জায়গায় বের হবেন, বিশেষ করে হাটে, বাজারে, দোকানে অথবা অফিসে সর্বদা মাস্ক ব্যবহার করবেন। বিজেপির ওবিসি মোর্চার বৈঠক হয় বিজেপির প্রদেশ কার্যালয়ে। সংগঠনের প্রদেশ কার্যকারিণী বৈঠকে সাম্প্রতিক কালের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রদেশ কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন। কার্যকারিণী বৈঠক মূলত আমাদের হয়ে থাকে। আমরা বিগত দিনগুলিতে আমাদের ওবিসি মোর্চার পক্ষ থেকে আমরা কি কি করছি এবং আগামী দিনে আমাদের লক্ষ্য কি আছে, কি কি কাজ করব ওবিসি জাতিগোষ্ঠীর জন্য এবং ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা বিভিন্ন যে দিশা নির্দেশ আমাদের জন্য থাকবে সেগুলি আমরা কিভাবে বাস্তবায়িত করব তাকে সামনে রেখে আমাদের আজকের এই কার্যক্রম।